আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 নিয়ে, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে ভেক্টর। তো এই চ্যাপ্টারের আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো নদীতে নৌকা পারাপার, সেটা হলো ন্যূনতম সময় এবং ন্যূনতম দূরত্বে। আর একটা হলো বৃষ্টির সময় ছাতা ধরা। এই দুইটা টপিক নিয়ে, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করবো টোটাল। তো দেখো, ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময় বলতে কি বোঝাচ্ছি আমরা? ন্যূনতম দূরত্ব মানে প্রস্থ বরাবরই তো ন্যূনতম দূরত্ব হবে নাকি, তাই না? প্রস্থ বরাবরই কিন্তু ন্যূনতম দূরত্ব হবে। তুমি যদি এই এই বরাবর যাও এদিকে, বলো তো ন্যূনতম দূরত্ব হলো? দূরত্বটা না বেড়ে গেল? তুমি দেখো, মানে তোমার দৃষ্টিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই দূরত্বটা বেশি না এই দূরত্বটা বেশি? অবশ্যই এই দূরত্বটা বেশি। তাহলে ন্যূনতম, অথবা তুমি এমনি গেলে তোমার ন্যূনতম দূরত্ব হবে আড়াআড়ি, এক কথায়। তাহলে ন্যূনতম দূরত্ব হবে আড়াআড়ি বা প্রস্থ বরাবর। তাহলে এটাই গেল আমাদের ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্বে তোমার যদি নদী পারাপার করতে হয়, তাহলে তোমার পৌঁছানো লাগবে আড়াআড়ি ভাবে। আর ন্যূনতম সময়ে যদি নদী পারাপার করতে চাও, তার মানে তুমি সর্বনিম্ন কত সময়ে ওই নদীটা অতিক্রম করতে পারবে, সেটা হচ্ছে ন্যূনতম সময়। অর্থাৎ তোমার যেতে যত কম সময় লাগবে, সেটাই হচ্ছে ন্যূনতম সময়। তো চলো দেখি। এখন দেখো, এই বরাবর মনে করো নদীতে স্রোত আছে। স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ হচ্ছে ইউ। নদীতে স্রোতের বেগ, এটা কিন্তু স্রোতযুক্ত নদী। স্রোতহীন নদীর ক্ষেত্রে নয়, কিন্তু স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে এটা। তাহলে যদি এই হয়, এখন দেখো, আর তুমি যদি এই বরাবরই নৌকাটা চালনা করো, প্রস্থ বরাবরই যদি নৌকাটা চালনা করো, তাহলে তোমার এই স্রোত কি টানবে না এদিকে? তুমি এই বরাবরই যদি চালনা করো, তাহলে স্রোত তোমার টেনে নিয়ে এই বরাবর নিয়ে যেতে পারে। তাহলে তুমি তো আর এই বরাবর পৌঁছাচ্ছ না। তাহলে তুমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। সেটা কেমন? তুমি জাস্ট এই দিকে একটু সরে গিয়ে এরকম ভাবে এইভাবে চালনা করতে পারো। তাহলে তুমি এই জায়গায় পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে, তাই না? তোমার এই যে স্রোত যতই টানুক না কেন, সর্বোচ্চ না এখানে নিয়ে আসুক, তাহলে সেখানে তোমার পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে। তাহলে এইটা এইটা তোমার বেগ বা নৌকার বেগ। তাহলে আসলেই তোমার তুমি ওই জায়গায় পৌঁছাবা কিনা সেটা কিসের উপর ডিপেন্ড করছে দেখো তো? এই যে এই এই কোণটার উপর কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ তুমি স্রোতের বেগের সাথে তোমার নৌকাটা কত কোণে চালিত করবা, তার উপর ডিপেন্ড করছে তুমি এখানে পৌঁছাবা কিনা। যদি কোণটা তোমার সঠিক নেওয়া হয়, তাহলে তুমি এই জায়গায় পৌঁছাবা। আর যদি কোণটা একটু কম বেশি হয়, তাহলে হয় এখানে পৌঁছাবা, না এখানে পৌঁছাবা, না এখানে পৌঁছাবা, না এখানে পৌঁছাবা, যে কোনো এক জায়গায় পৌঁছাবা, বাট প্রস্থ বরাবর পৌঁছাবা না। তার মানে কোণটাই হচ্ছে এখানে ফ্যাক্ট। মেইন বিষয় হচ্ছে কোণ। অর্থাৎ তুমি স্রোতের বেগের সাথে তোমার নৌকাটা কত কোণে চালিত করবে, সেটাই হচ্ছে মেইন বিষয়। এইটা দুই ভাবে নির্ণয় করা যায়। আমরা এই টোটালটা যদি আলফা ধরি, এভাবে নির্ণয় করা যায়। আবার তুমি এইটুক তো 90 ডিগ্রি নাকি, আমরা তো সবাই জানি এইটুক কত ডিগ্রি। এইটুক হচ্ছে 90 ডিগ্রি। আর এটা যদি থেটা ধরো, তাহলে 90 ডিগ্রি এর সাথে তুমি থেটা যদি যুক্ত করে দাও, তবে এই কোণটার মান পেয়ে যাবা। আবার ডিরেক্টলি নির্ণয় করতে পারো সেটা এইভাবে, তুমি নির্ণয় করতে পারো সরাসরি। আবার তুমি অনলি থেটা নির্ণয় করে তার সাথে 90 ডিগ্রি যোগ করলেও পেয়ে যাবা। তাহলে দুই ভাবে দেখবো, ঠিক আছে? প্রথমে আমরা থেটাটা দিয়ে করে দেখি। থেটা থেটা এটা হলো পদ্ধতি এক। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই করবা, ঠিক আছে? তাহলে দেখো তো, আমরা যদি এই বেগের কথা কল্পনা করি, এই বেগটা কয়টা উপাংশে বিভক্ত বলো তো? ওয়াই অক্ষ বরাবর একটা, এক্স অক্ষ বরাবর একটা উপাংশে বিভক্ত। তাহলে ওয়াই অক্ষ বরাবর বা থেটা এর সাথে, আমরা থেটার সাথেই কল্পনা করব, থেটার সাথে একটা উপাংশ বিদ্যমান এবং থেটার বাইরে আরেকটা উপাংশ বিদ্যমান, এই দুইটা উপাংশ বিদ্যমান এই বেগটা। ক্লিয়ার? তাহলে থেটার সাথে মনে রাখবা, থেটার সাথে যেই লব্ধি
লব্ধি বেগটা লব্ধি বেগটা যেই বেগটা লব্ধি বেগের সাথে থেটাই থাকবে, যেই বেগটা এই বেগটা দেখো এইটা এই উপাংশটা সরি যেই উপাংশটা তোমার লব্ধি বেগের সাথে থেটা কোণে থাকবে সেইটা হবে কস থেটার মান। কিসের মান? কস থেটার মান। এবং যেইটা থেটা বাদে থাকবে, দেখো তো এই উপাংশটা কিন্তু থেটা বাদে, এখানে কোনো থেটা আছে দেখো তো, কিন্তু এর সাথে দেখো থেটা আছে, এই যে এই উপাংশটা, এই উপাংশের সাথে দেখো থেটা আছে, বাট এই উপাংশের সাথে থেটা নেই। তাহলে যার সাথে থেটা থাকবে তাকে লিখবা লব্ধি বেগ। এই দেখো এই যে এই বেগটা, এই বেগ যার সাপেক্ষে মানে যে বেগের তুমি উপাংশটা নির্ণয় করছো সেই বেগ এই বেগের উপাংশ নির্ণয় করছো, তাই এই বেগ এবং এর সাথে লিখবা cos থিটা এর সমানুপাতিক, এই যে মধ্যবর্তী কোণ cos থিটা। এবং যেইটা থিটা বাদে থাকবে সেইটা লিখবা যে বেগের উপাংশ নির্ণয় করছো ওই বেগ তার sin থিটা এর গুণফলের সমান, এবং তার sin থিটা এর গুণফলের সমান। এই যে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যে কোণটা থিটার সাথে থাকবে মানে থিটা যেই বেগের যেই উপাংশের সাথে থাকবে সেইটা হবে cos থিটা, আর থিটা যার সাথে থাকবে না সেটা হবে sin থিটা। এটা মনে রাখবা। এখন দেখো, এর যদি এই বরাবর পৌঁছাতে হয়, তাই না, তাহলে কি করা লাগবে? এই স্রোতকে তার সম্পূর্ণ প্রশমিত করা লাগবে। এই স্রোতকে যদি সম্পূর্ণ প্রশমিত সে না করতে পারে তাহলে সে আসলে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, যতই সে একটা কোণ নিয়ে দিক না কেন। তার মানে তার এই স্রোতকে সম্পূর্ণ প্রশমিত করতে হবে, এমন একটা কোণে চালনা করতে হবে। তো সেইটা মনে করো এই যে লম্ব বরাবর যেটা ছিল, বা প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর যে বেগটা ছিল তার সাথে থেটা কোণে গেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো, এইটা এইটা প্রশমিত করতে আমাদের অবশ্যই এইটা লাগবে। এইটার এইটা যদি সমান হয় তাহলে কি প্রশমিত হয়ে যাবে না? এইটা হচ্ছে স্রোতের বিপরীতে যে উপাংশটা সেইটা, এবং এইটা হচ্ছে স্রোতের দিকের উপাংশটা। তাহলে যদি এইটা আর এইটা সমান হয়ে যায় তখন আমাদের সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে, স্রোতের বেগটা তখন সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে? তখন আমরা লিখবো যে ভি সাইন থিটা সমান ইউ। সম্পূর্ণ প্রশমিত করতে আমাদেরকে, তুমি একটু একটা বিষয় কল্পনা করো, সেটা কেমন? এই বরাবর তো ইউ বেগে যাচ্ছে সে, মানে স্রোতের বেগটা, আর এই বরাবর আমরা এই যে বেগের উপাংশটা পেয়েছি সেটা পেয়েছি কি এইটা। তাহলে একটা বেগ এই দুইটা উপাংশে বিভক্ত হয়েছে না এর, তাহলে একটা বেগ তার প্রস্থ বরাবর নিতে সাহায্য করবে, আর একটা বেগ কি করবে? এই যে স্রোত, এই স্রোতকে বাধা দিবে। তাহলে সেই স্রোতকে বাধা দিচ্ছে কি আসলে? এইটা, এই 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 যে উপাংশের বেগটা পেয়েছি এইটা বাধা দিচ্ছে। তাহলে কখন সে সম্পূর্ণভাবে বাধা দিতে পারবে? যখন এইটার সমান সে এই বেগটা প্রয়োগ করবে, তখনই সে এই স্রোতের বেগটাকে সম্পূর্ণ প্রশমিত করে এই জায়গায় পৌঁছাবে। সেই জন্য আমাদের এইটা সমান এইটা লেখা যায়। ক্লিয়ার বিষয়টা? স্রোতের বেগকে সম্পূর্ণ প্রশমিত করবে এইটা, এই যে এই উপাংশটা, বেগের দুইটা উপাংশ, একটা উপাংশ যাবে প্রস্থ বরাবর যাওয়ার চেষ্টা করবে, আর একটা উপাংশ এই যে এই স্রোতকে প্রশমিত করবে। তাহলে স্রোতকে সম্পূর্ণ প্রশমিত না করলে তো এই জায়গায় সে যেতে পারবে না, তার স্থানচ্যুত হয়ে যাবে। বাট স্রোতকে সম্পূর্ণ যদি প্রশমিত করতে পারে তবেই সেই জায়গায় পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। সেই জন্য তোমার এইটাকে প্রশমিত করতে এই যে এই এই যে উপাংশের বেগটা, এই বেগটাই কাজে লাগবে। তার মানে এইটা আর এইটা কি সমান? এইটা আর এইটা যদি সমান না হয় তাহলে সেখানে যেতে পারবে না প্রস্থ বরাবর। সমান যখনই হবে তখনই যেতে পারবে। সেই জন্য আমরা এইটা সমান এটা লিখতে পারি। ক্লিয়ার? এখন দেখো, আমরা যেহেতু থিটার মানটা নির্ণয় করব, তাহলে থিটা আমরা সাইন থিটা প্রথমে রাখি। সাইন থিটা সমান কি হবে? ইউ ভাগ ভি হবে, রাইট? আবার থিটা সমান কি হবে? সাইন ইনভার্স ইউ ভাগ ভি। এই তো। তাহলে এতটুকু হচ্ছে 90, এতটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এতটুকুর লব্ধির সাথে, এটা লব্ধি ধরা যায়,
তা প্রস্থ বরাবর যে বেগটা তার সাথে যে কোণটা থিটা উৎপন্ন করেছে, এই যে কোণটা, এই কোণটা এবং এই 90 ডিগ্রি যোগ করে দাও, 90 ডিগ্রি, 90 প্লাস থিটা যদি যোগ করে দাও, আলটিমেটলি তুমি কত কোণে চালিত করবা তোমার নৌকাকে, সেটা তুমি পেয়ে যাচ্ছ সুন্দরভাবে। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি, অতএব নৌকা চালিত করতে হবে 90 প্লাস থিটা কোণে। ক্লিয়ার বিষয়টা? এই বরাবর হচ্ছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের সাথে তাকে 90, এইটুকু তো 90, তার সাথে থিটা, তার মানে 90 প্লাস থিটা কোণে চালিত করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এই যে এটা কিন্তু আমরা আরেক ভাবে কল্পনা করতে পারি, দেখবা, দেখো একটু, এটা কিন্তু একটা পদ্ধতি, আরেক ভাবে কল্পনা করা যায়, সেটা দেখো একটু। সেটা হচ্ছে এই তো নৌকা, এটারও সহজ হবে, দেখো তো এই বরাবর সে পৌঁছাবে, আর এই বরাবর সে একটা বেগ দিচ্ছে, রাইট, নৌকার একটা বেগ ভি, এটা তো ইউ, তাহলে এটা যদি ইউ হয় এটাও কি হবে, এটাও হবে ইউ, শুধুমাত্র চিহ্নটা মাইনাস হবে, রাইট। এটা কিন্তু দিক বোঝাচ্ছি, আর কিছুই না, দিক বোঝাচ্ছি। ওকে, এবার তুমি এক কাজ করো, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দাও, এটা তো থিটা ধরেছি আমরা, এটা, তাই না? তাহলে এটাকে এভাবে বর্ধিত করো, বর্ধিত করো করে এটা এভাবে বাড়িয়ে দাও। এটা দেখো তো ওই যে সামান্তরিক সূত্রের মতো হয়ে যাচ্ছে কিনা, বলো, সামান্তরিক সূত্রের মতো হয়ে যাচ্ছে কিনা? তাহলে এইটা যদি ইউ হয়, এটা যদি ইউ হয়, তাহলে এটা কি, এটা 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 আমরা বাদ দিলাম, এটা কি, এটাও ইউ। এটা যদি ইউ হয়, আমরা জানি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহু। তাহলে এইটার এইটা কি একটা সামান্তরিক যদি ধরো, তাহলে এইটা আর এইটা হচ্ছে, বা এটা আয়তক্ষেত্রের মতোই দেখাচ্ছে, তো আয়তক্ষেত্র যদি ধরো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তাহলে এইটা আর এইটা কি একটা অপরের বিপরীত বাহু, তাহলে এটা যদি ইউ হয় এটাও কি ইউ। ক্লিয়ার? এটা যদি ইউ হয় এটা কি ইউ। এখন এটা তো স্রোতের বেগ ছিল, এখন তোমার এইটা, এই বেগ আর এই বেগের ভিতরে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউ এবং ভি এর ভিতরে, সেটা ধরেছো। এখন এইটা মনে করো নাই, এই বেগটা এখানে আমরা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো তো আমাদের আসলে আলটিমেটলি সম্পর্ক নির্ণয় করতে হবে কি, ইউ এর ভিতরে, ভি এর ভিতরে আর থিটার ভিতরে, ইউ এর ভিতরে, ভি এর ভিতরে আর থিটার ভিতরে। এইটা ইউ ছিল, তারপরে তার বিপরীত বাহুটাও ইউ। ক্লিয়ার? এবার আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে ইউ এর ভিতরে, ভি এর ভিতরে এবং থিটার ভিতরে। তাহলে এদের ভিতরে এই যদি থিটা হয়, থিটার বিপরীত বাহুকে কি বলা হয়, লম্ব, এটা লম্ব। আর যে বেঁকে থাকে সে বলা হয় অতিভুজ, এটি বেঁকে আছে, এ হলো অতিভুজ, আর যেটা বাকি থাকে সেটা হলো ভূমি। তাহলে থিটার বিপরীত বাহু এইটা, এটা হলো লম্ব। তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক কার, কোন কোণের, সাইন কোণের। তাহলে তুমি কি লিখতে পারো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ইউ আর অতিভুজ হচ্ছে ভি। বুঝেছো বিষয়টা? এবং এখানে থিটা সমান কি লিখতে পারো, সাইন ইনভার্স ইউ ভাগ ভি। এভাবে করতে পারো তুমি, বুঝে গেল বিষয়টা? এভাবেও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এই ক্ষেত্রে তোমার ওই যে থিটার মান তো পেলে, এবং এখানে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, কোণের মান 90 প্লাস থিটা। এটা গেলো একটা পদ্ধতি, তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এনাফ। এটা যদি বুঝে থাকো এটা করবা, আর যদি এটা বুঝে থাকো এটা করবা, কোনো ব্যাপার না। এখন আমরা আলোচনা করবো পদ্ধতি দুইটা নিয়ে। পদ্ধতি দুই, তো 2 নাম্বার পদ্ধতিটা কি আসলে? 2 নাম্বার পদ্ধতিটা হলো এমন, এই বরাবর তো ইউ স্রোতের বেগ, আর এই বরাবর কি নৌকার বেগ ভি, তাই না? এখন আমরা আগে নির্ণয় করেছিলাম শুধুমাত্র থিটা, এবার সরাসরি নির্ণয় করব। এর আগে 90 সাথে থিটা যোগ করে করেছিলাম, এবার আমরা সরাসরি নির্ণয় করব, 90 যোগ করব না। এটা ধরো আলফা, তাহলে এটা কত হবে, এই কোণটা কত হবে বলো, 180 মাইনাস আলফা। কেন 180 মাইনাস আলফা? কারণ আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই না?
তাহলে এটা যদি আলফা হয় তাহলে এতটুকু কত হবে? এতটুকু হবে, এই টোটাল মিলে 180। তো 180 থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে থাকবে হলো এইটুকু, মানে 180 মাইনাস আলফা। সেই জন্য হয়েছে এটা 180 মাইনাস আলফা। এখন এই বেগটা মনে করো দুইটা উপাংশ বিভক্ত, একটা হলো এই প্রস্থ বরাবর আর একটা হলো এই বরাবর। আলটিমেটলি এই বেগটাই কিন্তু ক্রিয়াশীল। এই বেগটাই যদি মানে ঠিক বেগ হয় এবং এই কোণটা নেওয়া যদি ঠিক হয় তবেই সে এখানে পৌঁছাতে পারবে, না হলে পারবে না। তাহলে দেখো তো, এই যে স্রোতের বেগ, এটাতে দুইটা উপাংশ। আমরা যদি এইটা এইটা এই এই কোণটা নিয়ে কাজ করি, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে যার সাথে কোণ থাকবে সেইটা হবে কস থিটা, তাই না? তাহলে এর সাথে কোণ, আমরা এর সাথে দেখো, এর সাথে এই কোণ, এর সাথে যদি কোণ হয় এটার সাথে, এই ভি এর সাথে এইটা যদি কোণ হয় তাহলে আমরা লিখতে পারি এই ভিটা যখন এই উপাংশ বরাবর বিভক্ত হবে যার সাথে কোণ, তার সাথে বিভক্ত হলে হবে ভি কজ 180 মাইনাস আলফা, তাই না? ভি কজ 180 মাইনাস আলফা। এবং যার সাথে কোণ থাকবে না, দেখো তো এই যে 180 মাইনাস আলফা কি এই 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 উপাংশের সাথে আসে? এই উপাংশের সাথে কিন্তু নেই, তাহলে এটা হবে সাইন। যার সাথে যে উপাংশের সাথে থাকবে সেটা হবে কজ, আর যে উপাংশের সাথে থাকবে না সেটা হবে সাইন। তাহলে এই উপাংশের সাথে যেহেতু নেই এই কোণটা 180 মাইনাস আলফা, যেহেতু এই উপাংশের সাথে নেই তাহলে এটা হবে সাইন, অর্থাৎ ভি ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমরা একটু আগে দেখে আসলাম যে এই যে নৌকার বেগটা সেটা দুইটা উপাংশে বিভক্ত, একটা উপাংশ তার সোজা প্রস্থ বরাবর অর্থাৎ এখানে পৌঁছাতে হেল্প করবে, আর একটা উপাংশ তার এই স্রোতের বেগকে প্রশমিত করবে। তাহলে সম্পূর্ণ প্রশমিত যদি না করে তাহলে এই জায়গাতে পৌঁছতে পারবে না। তাহলে সম্পূর্ণ প্রশমিত করতে করতে হলে কি হবে? এই এই যে স্রোতের বেগের সমান এই বেগটা দেওয়া লাগবে তার মানে আমরা লিখতে পারি এইটা সমান এইটা। ক্লিয়ার? এই দুটো যদি সমান না হয় তাহলে তার এই জায়গায় পৌঁছতে পারছে না, সে পাচ্ছে। সেই জন্য আমরা এই দুইটা সমান লিখতে পারি। কি লিখতে পারি? ভি কজ 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ইউ। ওকে, কি লিখতে পারি? ভি কজ 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ইউ। এখন এই ভিটা যখন ওই পাশে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে কজ 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হবে ইউ ভাগ ভি। এখন দেখো তো এই 180 কে আমরা এইভাবে লিখতে পারি কিনা? কজ 2 ইন্টু 90 লিখতে পারি, মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ইউ ভাগ ভি। আচ্ছা, ছোটবেলায় ক্লাস 9-10 তোমরা যখন ত্রিকোণমিতিক ফাংশন দেখছিলে বা ত্রিকোণমিতিক যে ম্যাথ গুলো করছিলে তখন কিন্তু কোণের মান নির্ণয় ছিল, cos থেটার মানটা নির্ণয় ছিল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম বলতো, যদি 90 এর গুণিতক 90 এর যে গুণিতক সেটা জোড় হয় তাহলে এখানে যে তার কোনো চেঞ্জ হয় না, তাহলে cos cosই থাকবে। এইটুকুর কাজ হলো কোন এইটা পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ধারণ করা। তাহলে এতটুকু দেখে আমরা বুঝতে পারছি এইটা cos cosই থাকবে। ভালো কথা, cos cosই থাকলো, কারণ জোড়, আর বিজোড় হলে cos সাইনে পরিণত হতো, পরিবর্তন হয়ে যেত এক কথায় cos থাকলে, এই সরি বিজোড় থাকলে। যেহেতু বিজোড় নেই তাহলে চেঞ্জ হবে না। ভালো কথা। এবার দেখতে হবে এই যে কোণের মানটা সেটা পজিটিভ আর নেগেটিভ কজের। তাহলে এখানে তো অল পজিটিভ, এখানে হলো সাইন আর কোসেক, এটা হলো ট্যান কট, এটা হলো সেক আর কস, এইগুলো পজিটিভ। এখানে অল সবাই পজিটিভ, এখানে হলো অনলি সাইন আর কোসেক পজিটিভ। তাহলে দেখো তো, যখন 2 ইন্টু 90 মানে 2 বার 90 ডিগ্রি অতিক্রম করবে, এই হলো একবার, এই হলো 2 বার, এবং তার থেকে কি কোণ? আলফা কোণ বাদ। তাহলে বাদ যদি দিতে হয় তাহলে যোগ যদি করতাম তাহলে না এদিকে যেত, তাহলে যখন বাদ দিচ্ছে তখন উপর দিকে যাবে, অর্থাৎ এই চতুর্ভাগ বরাবর তার অবস্থানটা হচ্ছে। তাহলে এই চতুর্ভাগে সাইন আর কোসেক ছাড়া সবাই নেগেটিভ, তার মানে এখানে কস তো নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, এই যে নেগেটিভ, আর মান হবে আলফা ইজ ইকুয়াল টু কত? ইউ ভাগ ভি। এই তো। তাহলে এই কস, এই মাইনাস যখন ওই পাশে চলে যাবে ওটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস কজের সাথে গুণ আছে তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে যদি ভাগ যদি করো, মাইনাস হিসেবে ভাগ করলে মাইনাস হবে এক কথায়, অর্থাৎ কস আলফা ইজ ইকুয়াল টু লেখা যাবে ইউ ভাগ ভি। তাহলে এর সাথে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস এখানে দেওয়া যায়, এখানে দেওয়া তাই একই, তাহলে এখানে মাইনাস দেওয়া যায়।
এখন দেখো এখানে আলফা সমান লেখা যাবে, এই কস যখন ওই পাশে যাবে তখন ইনভার্স হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, কস তো আলফার সাথে গুণ সম্পর্ক, হয়ে গেলে ভাগ হবে, তাহলে কস ইনভার্স কি হবে মাইনাস ইউ ভাগ ভি। তুমি এই সূত্র দ্বারা ডিরেক্টলি করতে পারো। ওকে, এই সূত্র দ্বারা ডিরেক্টলি করতে পারো। এখন কেন আমরা এইভাবে করে নিলাম, তাহলে তোমার মনে রাখতে হবে এইটা অথবা আগেরটা, আগে যেটা করলাম সেটা কি করেছিলাম বলো তো, সেটা করেছিলাম সাইন, সেটা করেছিলাম থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ ভাগ ভি করেছিলাম, রাইট? এখানে মনে রাখতে হবে ইউটা কিন্তু অলওয়েজ অলওয়েজ স্রোতের বেগ, স্রোতের বেগ, আর ভিটা নৌকার বেগ। তাহলে তোমার প্রশ্নে কিন্তু দেয়া থাকবে স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, তাহলে সে প্রস্থ বরাবর যেতে হলে তাকে কত কোণে যেতে হবে এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে তুমি কি সেটা কিভাবে নির্ণয় করবা, সেটা এভাবে নির্ণয় করবা, হয় এইভাবে নির্ণয় করবা, আর তা না হয় এইভাবে ডিরেক্টলি নির্ণয় করে দিবা, cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি দিবা, অথবা সাইন ইনভার্স ইউ ভাগ ভি করে যে রেজাল্টটা পাবা তার সাথে 90 যোগ করে দিবা। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এটা তো আমরা কত কোণে যেতে হবে সেটা নির্ণয় করলাম। এখন এই প্রস্থ বরাবর যেতে তার একটা নিশ্চয় একটা সময় লাগবে, তাই না? এই বরাবর যেহেতু যাচ্ছে, তাকে যেহেতু এই উপাংশকেও শেষ করতে হচ্ছে, তার মানে একে কিন্তু অতিরিক্ত সময় ধরে যাওয়া লাগবে, তাই না? এই বেগকে তার প্রশমিত করতে একটা সময় লাগবে, এই যে স্রোতের বেগ, স্রোতের বেগকে প্রশমিত করতে একটা সময় লাগবে, যেতে একটা সময় লাগবে, তাহলে সময় না বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা সময় কি জানি, সময় সমান বলো তো, সময় সমান জানি হচ্ছে বেগকে বেগকে ধরো টি সমান আমরা লিখবো, আমরা জানি এস সমান ভিটি, জানি তো একটা সূত্র জানি না, এস সমান ভিটি, তাহলে এখানে টি সমান কি লেখা যায় বলো তো, টি সমান লেখা যায় এস ভাগ ভি, রাইট? তো এখান থেকে আমরা এই সূত্রটা দেখবো যে আসলে কত সময় লাগবে তার যেতে। ক্লিয়ার? এটা ছিল পদ্ধতি 2। এবার এবার দেখবো সময় অর্থাৎ কত সময় লাগবে যেতে, সময়। ওকে, যেতে তার সময়টা কত লাগবে সেটা আমরা দেখবো। তাহলে তার সময়টা কেমন লাগবে দেখো তো, আমরা তো একটু আগে দেখলাম টি সমান লেখা যায় এস ভাগ ভি, তো মনে করো এর যে প্রস্থটা সেটা দেওয়া আছে তোমার প্রশ্নে এল। ওকে, এর যে প্রস্থ সেটা হচ্ছে এল, তাহলে লিখবা এল, ওই যে এটা কিন্তু সরণ বলা হয়, সরণ মানে কত দূরত্ব যাচ্ছে, তাহলে এটাও কি কত দূরত্ব যাচ্ছে সেটা এল ধরেছি আমরা। তাহলে এল যদি হয় আর কত বেগে যাচ্ছে, বেগ দ্বারা ভাগ, তাহলে এর বেগটা কি ভি সাইন 180 মাইনাস আলফা, তাই না? ভি সাইন 180 মাইনাস আলফা, তাহলে কি হচ্ছে দেখো তো, ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন এই বেগটা নিচ্ছি, কারণ আসলে আলটিমেটলি এই বেগটাই তো তার নিয়ে যাচ্ছে, এই যে ভি কস 180 মাইনাস আলফা এ তো স্রোতের বেগকে শেষ করে দিচ্ছে। আলটিমেটলি সে কোন বেগে যাচ্ছে, এই প্রস্থ বরাবর তো এই বেগটা তার নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভি সাইন 180 মাইনাস আলফা এই বেগটা নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা লিখেছি এটা কিন্তু লিখিনি। বুঝেছো কেন? এখন দেখো এইটা যদি করো তাহলে কি হবে, এল ডিভাইডেড বাই ভি সাইন, এখন দেখো এখানে একটু আগে করেছিলাম, এটা লেখা যায় না, কি লেখা যায় বলো তো, এটা লেখা যায় তোমার 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা, ওখানে জায়গা নাই, আমরা এখানে আসছি, এখানে করি। তাহলে দেখো টি সমান আমরা কি লিখবো, এখন দেখো টি সমান লিখবো এল ডিভাইডেড বাই ভি। দেখো এখন 90 এর গুণিতক যেহেতু জোর, তাহলে সাইন সাইনই থাকবে, ভালো কথা, সাইন সাইনই থাকলো। তারপরে এই যে আলফা কোনটা, এখন দেখবো যে পজিটিভ না নেগেটিভ, চতুর্ভাগে খেয়াল করো তো, যখন 180 থেকে আলফা যাচ্ছে মানে মাইনাস আলফা, তাহলে 180 বা 290 এখান থেকে এখানে যাচ্ছে, এখানে সাইন কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে পজিটিভ থাকবে, নেগেটিভ তো হচ্ছে না, তাই না? তাহলে এখানে আরেকটি কি হবে আলফা, এই তো তাহলে তুমি যদি আলফা মান দেওয়া থাকে, আলফার মান যদি নির্ণয় করার পরে সময়টা নির্ণয় করতে চাও তাহলে এইভাবে। আর আরেকভাবে কি করেছিলাম আমরা, এরকম ছিল তাই না, এটা ছিল, এটা আমরা কি করেছিলাম ভি
কজ এর সাথে থেটা ছিল তাই না, তাহলে ভি কজ থেটা, আর এই পাশে ছিল কি ভি সাইন থেটা, আর এটা কি ছিল ভি, এভাবে ছিল কিন্তু এর আগে যেটা করলাম পদ্ধতি একে কিন্তু এটা ছিল। তাহলে তার এই যে নৌকাকে নিয়ে যাচ্ছে কি ভি কস থেটা, তাহলে তোমার যদি লম্বের সাথে কোণ দেয়া থাকে মনে রাখবা, বা প্রস্থের সাথে নৌকার বেগের যে কোণ সেইটা দেয়া থাকে, তাহলে এখানে আমরা সূত্র ইউজ করবো টি সমান দূরত্ব এল, আর যে বেগটা নিয়ে যাবে সেটা কি ভি কস থেটা। তাহলে তুমি যদি আলফার মান নির্ণয় করো তাহলে সূত্র হলো এল ডিভাইড বাই ভি সাইন আলফা। ক্লিয়ার? অর্থাৎ দুইটা বেগের মধ্যবর্তী কোণ, এরকম দুইটা বেগের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সূত্র এই, আর জাস্ট তোমার লম্বের সাথে কোণটা দিয়ে আছে, লম্বের সাথে কোণটা দিয়ে আছে থেটা, তাহলে সূত্র হচ্ছে এটা। এটা মনে রাখবা। ক্লিয়ার বিষয়টা? একদম ক্লিয়ার তো? ওকে। এখন তারপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হলো ন্যূনতম সময়ে নদী পারাপার হতে হলে তার কি করতে হবে। ওকে, চলো শুরু করা যাক। এটা ছিল ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এবার আমরা শিখবো ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপারটা আমরা এখন শিখবো। এটা হয়ে গেছে কিন্তু এখন এটা এই সেই নদীটা। ওকে, তো এই নদীটা যদি তার পাড়ি দিতে হয়, এইটা মনে করে সেই নৌকার প্রস্থ। ওকে, এটা মনে করো নৌকার প্রস্থ। এখন ন্যূনতম সময়ে নদী পাড়ি দিতে হলে তাকে স্রোতের সাথে সাথে যেতে হবে, রাইট? সে যদি স্রোতের বেগ ইউ আর তার বেগ ভি, এই দুইটা যদি একসাথে মিলে যায় তাহলে সে খুবই দ্রুত যাবে না? বলো আমারে। তাহলে তার স্রোতের সাথে সাথে নৌকা চালাতে হবে, তবেই সে ন্যূনতম বা সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবে, রাইট? তাহলে স্রোত যাচ্ছে এইদিকে, তাহলে তার এই বরাবরই যেতে হবে। এই বরাবর যদি যায়, সে এই বরাবর যায়, তাহলে সে এই বরাবর পৌঁছাবে, কারণ তো স্রোত তার টানবে, রাইট? স্রোত তার টানবে না, তাহলে সেই বরাবর আলটিমেটলি পৌঁছে যাবে। তাহলে তাকে আসলে চালনা করতে হবে প্রস্থ বরাবর। এই তখন যদি কোনো মাঝি চায় যে ন্যূনতম সময়ে যাবে, তাহলে তার আসলে প্রস্থ বরাবর নৌকাটা চালনা করতে হবে, তাহলে তার সাথে স্রোতের বেগে অ্যাড হবে, ফলে খুবই দ্রুত চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা কিন্তু লব্ধি বেগ, রাইট? এটা কি বেগ? লব্ধি বেগ, কিন্তু দুইটার লব্ধি বেগ। এইটা আর এইটার লব্ধি বেগ হচ্ছে এইটা, এইটার এটার ক্রিয়াফল কিন্তু এটা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন দেখো, তাহলে ন্যূনতম সময়ে নদী পারাপার হতে হলে তাকে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যেতে হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে কোণটা কিন্তু ফিক্সড, এখানে কোণের মান বা আলফার মান অলওয়েজ 90 ডিগ্রি, কিন্তু কত সময় লাগবে আমরা সেটা নির্ণয় করব। থেটার মান ওইটাই, থেটার মান নির্ণয় করা গেল যখন ন্যূনতম দূরত্বে যাচ্ছিলাম, থেটার মান নির্ণয় করা লাগছিল এবং সময়ের মানটাও নির্ণয় করা লাগছিল। বাট এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মানে আলফার মান বা থেটার মানটা আমরা জেনেই যাচ্ছে আগে থেকে, তার নির্ণয় করতে হবে টি এর মানটা কত সময় লাগবে তার। আসলেই ন্যূনতম সময় তো যাচ্ছে, বাট কত সময় যাচ্ছে আমরা সেটা দেখবো। ক্লিয়ার? তাহলে দেখো তো, এটা যদি লব্ধি বেগ হয়, তুমি কল্পনা করো, তাহলে আমরা টি সমান কি জানি, একটু আগে দেখে আসলাম, টি সমান হবে তোমার এল ভাগ মানে এস ভাগ টি হবে, রাইট? এস ভাগ ভি হবে, তাই না? বেগ ভাই সময় হবে। তাহলে বেগটা আসলে কোন বেগটা নেব? যেই বেগে সে আসলে এই জায়গায় পৌঁছাচ্ছে, মানে লব্ধি বেগ। তাহলে তুমি এইটা একটু এক্সট্রা একটা অংশ শিখে নাও, এটা আমরা দুই ভাবে করবো এক কথায়। ওকে ওকে, তাহলে দেখো, এইটা যদি ভি হয় একটা সামান্তরিকের বা আয়তক্ষেত্রে, এটাও কি ভি? তাই কোনো প্রশ্ন আছে বলো? এইটা যদি ভি হয়, এটাও এটা যদি ভি হয়, এটাও ভি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, জানি আমরা। এটা ভি, এটা ভি। আবার এইটা যদি ইউ হয়, এটাও ইউ। এটা ইউ লগ লেখার দরকার নেই, আমরা লিখিনি। ওকে, এটা ইউ। তাহলে তুমি যদি লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা?
এবং এইটা যে বেগে থাকবে তাকে কি বলি আমরা? বেগে কে আছে? তুমি মনে করো এইটা নেই, এখন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবে, এইটা নেই, এখন এইটা নেই। তো এইটা যদি একটা সমকোণী হয়, এইটা হলো একটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ যে বেঁকে থাকবে তাকে বলা হয় অতিরিক্ত বেঁকা বা অতিভুজ। তাই অতিভুজ আসলে এই লব্ধিটা কি? অতিভুজ। এই যে দুইটা বেগের লব্ধি তো এইটা, তাহলে লব্ধিটা আসলে কি অতিভুজ? তাহলে আমরা লিখতে পারি না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তুমি যদি ত্রিভুজ এ বি সি দাও, তাহলে ত্রিভুজ এবিসি এর সি কোণটা কি সমকোণ? তাহলে এই ত্রিভুজের সি কোণ সমকোণ হওয়ার কারণে এখানে তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো। সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাও। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি? পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব তুমি যে কোনো একটা ধরতে পারো, যেহেতু থিটার মান নির্দিষ্ট নেই, তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? এখন এই স্কয়ারটা হয়ে গেলে কি হবে বলো? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার হবে, রাইট? তাহলে এইটার মানে কি? এইটার মানে হলো রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই লব্ধি বেগ মানে সরণ ভাগ বেগ, তাহলে সরণ তো একটা দেয়া থাকবে প্রশ্নে, সেটা কত? এল মনে করি, এল। তাহলে এল ডিভাইড বাই বেগ কি হচ্ছে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। শেষ। সহজ না কঠিন বলো? সহজই তো, রাইট? তাহলে এইভাবে তোমরা করতে পারো। আরেকভাবে কিরকম? আমরা ওই যে লব্ধি সূত্র কি করেছিলাম বলো? লব্ধি সূত্র করেছিলাম পি সমান একটা যদি লব্ধি হয়, যে কোনো একটা লব্ধি, লব্ধি লব্ধি সমান কি করেছিলাম? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমরা এখানে যে ইউ ভি আছে তাহলে লিখবো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos এদের মধ্যবর্তী কোণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রির মান কত? 0। তাহলে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos মানে cos 90 ডিগ্রি মানে এক কথায় 0। তাহলে এত হলো, 0 গুণ করলে 0 হবে, তাহলে হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এটাই তো। তাহলে লব্ধি কি? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো, হয় এভাবে, হয় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই, না এইভাবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? তাহলে তোমার যদি ন্যূনতম সময়ে নদী পারাপার করতে কত সময় লাগবে যদি বলে, তাহলে সূত্র হবে এটা। ক্লিয়ার বিষয়টা? একদম সমস্যা নেই তো? ওকে। এখন দেখো, বৃষ্টির সময় ছাতা ধরা, আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো। বৃষ্টির সময় ছাতা ধরতে হবে তোমাকে অবশ্যই, নাহলে তুমি ভিজে যাবা। বৃষ্টির সময় তোমাকে ছাতা ধরতে হবে, না হলে তুমি ভিজে যাবা। তাহলে মনে করো তুমি এমনি যাচ্ছ, তুমি ভদ্র মানুষ এমনি যাচ্ছ, হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টি পড়ছে তোমার এই বরাবর, ওকে? কোন বরাবর পড়ছে? এই বরাবর তোমার বৃষ্টি পড়ছে। তুমি যাচ্ছ মনে করো ভি বেগে, আর বৃষ্টি পড়ছে মনে করো ইউ বেগে, ওকে? তাহলে তোমার ছাতা ধরতে হবে আসলে কোন দিকে? তুমি যখন এদিকে যাবা, তুমি যখন এদিকে এভাবে যাবা, তাই না? তাহলে তুমি যদি সোজাভাবে ধরো, তুমি বাস্তবে চিন্তা করো, তুমি যদি সোজাভাবে ধরো, তুমি এদিকে যাচ্ছ, তাহলে বৃষ্টি তোমার গায়ে পড়বে কিনা? বাট ছাতা যদি হেলিয়ে ধরো, এভাবে হেলিয়ে ধরো, তাহলে তোমার কি বৃষ্টিটা গায়ে পড়ে বলো? আমাকে বলো, ভেবে বলো। বৃষ্টি হয় না? বৃষ্টিতে ছাতা নিয়েছো না কখনো না কখনো? তো যখন তুমি সোজাভাবে ধরে এরকম হাঁটতে থাকো, তখন দেখবে যে গায়ে পড়ছে, বাট একটু বাকিয়ে ধরবা, দেখবে যে আর গায়ে পড়ছে না। তার মানে আমরা যদি এইটাকে এদিকে একটু বর্ধিত করে দেই নিচের দিকে, ওকে, তাহলে এটাও কি ইউ, এটা কি ভি? তো ভালো ভাব বটে। তাহলে আর এইটা যদি ভি হয়, এপাশে আমরা একটু বর্ধিত করে দিই, এটা কি হবে? এটাও ভি হবে, রাইট? এটাও কি হবে? ভি হবে। মানটা কি থাকবে? দিকটা চেঞ্জ, এক কথায়। এ ছিল উপরে, এসে নিচে, এটা কিন্তু উপরের দিকে দিলে ভালো হয়, এভাবে দাও, আছে নিচেই। আর এটা কি আছে এই পাশে? ভি, রাইট? তাহলে এই পাশে যখন আসবে তখন হবে মাইনাস, সেটা হলো দিকের ক্ষেত্রে, মানে কোন দিকে যাচ্ছে দিক নির্দেশের জন্য প্লাস মাইনাস ইউজ হয়, বাট মান তো সেম থাকে আলটিমেটলি। যদি ইউ হয় এটাও ভি, এটা যদি ইউ হয় এটাও, এটা যদি ভি হয় এটাও, মানে কি? দিকটা ভিন্ন, বুঝা গেল? দিকটা ভিন্ন মানে কি, এটা মনে রাখবা। তাহলে দেখো, তাহলে ওই ব্যক্তি যাচ্ছে এমনি যেহেতু, তাহলে ছাতাটা কোন দিকে ধরতে হবে? এই বরাবর ধরে ধরতে হলো, এই অভিলম্বের সাথে। এটা মনে করো থিটা কোণ। কি কোণ? থিটা কোণ। এটা হলো ছাতা ধরেছে, ছাতা, ছাতা, এটা মনে করো ছাতা, ছাতা ধরেছে এইভাবে, ঠিক আছে লোকটা। তাহলে ওইটাকেও তুমি বর্ধিত করে দাও পেছন দিকে,
এই হবে, তাই না? তাহলে এইটা যদি থিটা হয়, এটা কি থিটা? কারণ এটা হলো বিপ্রতীপ কোণ, ক্রসের ভিতরে যারা থাকে তারা হলো বিপ্রতীপ, এটা বিপ্রতীপ, এটা বিপ্রতীপ, আর বিপ্রতীপ কোণগুলো সমান হয়। ক্লিয়ার? তাহলে এইটা আর এইটা ক্রসের ভিতরে না, তাহলে এইটা যদি ক্রসের ভিতরে হয়, এই দুটো কি হবে? সমান হবে। ক্লিয়ার? মানে এরা বিপ্রতীপ কোণ, তাই সমান হবে। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। ওকে, এখন তুমি এক কাজ করো, কি কাজ করবা? এটার একটা সামান্তরিক আগে নাও, এভাবে এটা বর্ধিত করে এভাবে আঁকো, এই যে, আবার এটাকে এইদিকে বর্ধিত করো, এই তো হয়ে গেল। তাহলে এটা কিসের মতো দেখাচ্ছে দেখো তো, ওই যে সামান্তরিক। তাহলে এটা যদি ভি হয়, একটু বেঁকে গেছে, হ্যাঁ, সোজা করে দেই। এটা যদি ভি হয়, এটাও কি ভি। এটা যদি ইউ হয়, এটাও কি ইউ, রাইট? এই পাশটা লাগবে না। এখন এইটা যদি কোণ হয়, এটা তো একটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা এর বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। আর যে বেঁকে থাকে সে কি অতিভুজ, তাহলে কি অতিভুজ, এটা কি অতিভুজ। আর যে যার সাথে থিটা কোণটা হয় সেটা কি হয়? লম্ব হয়। না, থিটার বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহু এইটা হলো লম্ব, আর বাকি যেটা থাকবে সেটা হলো ভূমি। তার মানে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। ক্লিয়ার? এখন আমাদের তো নির্ণয় করতে হবে থিটা মানে কত কোণে ধরা লাগবে তার ছাতাটা, বৃষ্টির সময় তার কত কোণে ছাতাটা ধরতে হবে, সেটা এখানে মুখ্য। বৃষ্টির সময় ছাতাটা কত কোণে তার ধরতে হবে, তাহলে সে ভিজবে না, এটাই হচ্ছে বিষয়। তাহলে বৃষ্টির সময় তাকে ছাতা কত কোণে ধরবে সেটা আমরা, দেখো তো তোমার প্রশ্নে বৃষ্টির বেগ দেওয়া থাকবে, আর কিসের বেগ দেওয়া থাকবে? তোমার বেগটা দেওয়া থাকবে, যে এত বেগে বৃষ্টি পড়ছে উলম্ব বরাবর, আর তুমি যাচ্ছে এত বেগে। এখন তোমার কত কোণে ছাতা দেওয়া লাগবে? তাহলে খুবই সোজা না, দেখো তো, তোমার যে জিনিসগুলো দেয়া আছে ওইগুলোর ভিতরেই আর থিটার ভিতরে সম্পর্ক নির্ণয় করলে এনাফ, কত কিছু ভাবা তো দরকার নেই তোমার। আচ্ছা, জাস্ট এটা যেহেতু বিপরীত দিকেও একই রকম হবে, তাহলে জাস্ট বিপরীত দিকে বাড়িয়ে দেবা, এরও বিপরীত দিকে বাড়িয়ে দিলে, দেওয়ার পরে কি কাজ করবা তোমরা? লম্ব আর মানে এই থিটা আর যেগুলো দেয়া থাকবে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ আমরা বানিয়ে নিয়েছি। হুম, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি থিটার মান আর ইউ এর মান আর ভি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই থিটার মানটা নির্ণয় করতে পারি। দেখো তো, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে লম্ব আর ভূমির ভিতরে এত অতিভুজ দিকে আছে, অতিভুজ বাদই দিলাম, তাহলে লম্ব দিয়ে আছে আর ভূমি দিয়ে আছে তোমার প্রশ্নে, তোমার নির্ণয় করতে হবে থিটা, কোনো ব্যাপার? বলো, তাহলে লম্ব আর ভূমির ভিতরে থিটার সম্পর্ক কি? ট্যান থিটা সমান কি লিখবো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি আছে বলো? থিটা যদি এটা হয় তাহলে লম্ব হলো ভি, আর ভূমি কি? ইউ, রাইট? ইউটা কিসের বেগ? এটা কিন্তু বৃষ্টির বেগ, মনে রাখবা। ইউটা কিসের বেগ? বৃষ্টি। আর এটা ইউ, আর ভিটা কি? লোকের বেগ, আর এটা হলো বৃষ্টির বেগ। ওকে, এখন থিটা সমান কি লিখতে পারো? থিটা সমান লিখতে পারো তুমি মাইনাস ভি ভাগ ইউ। ও সরি, থিটা সমান লিখতে পারো ট্যান ইনভার্স কি লিখতে পারো? ভি ভাগ ইউ। এই তো বিষয়। তাহলে তোমার এত কোণে ছাতা ধরা লাগবে বৃষ্টির সাথে। ক্লিয়ার? বুঝেছো বিষয়টা নাকি কনফিউশন আছে বলো? তাহলে এই যে বৃষ্টির সময় ছাতা ধরতে হবে তোমার কত কোণে, এটা তুমি নির্ণয় করতে পারবা। হুম, ক্লিয়ার? নাকি সমস্যা আছে? কোনো কনফিউশন তো নেই, থাকার কথা না, খুবই সুন্দরভাবে বুঝাই দিয়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করবো, এরকম ইন্টারেস্টিং সুন্দর সুন্দর বিষয়, এগুলো খুবই ভালো লাগে কিন্তু পড়তে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো, যখন ম্যাথ করবো, ম্যাথের সময় আলোচনা করবো। তার আগে আমরা থিওরিটা আলোচনা করে নিই, তারপরে ম্যাথ আলোচনা করবানি। হুম, তাহলে এই থিওরিক্যাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করবো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।